এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের একটি বাংলা বিষয়ের ভিডিও প্রস্তুত করতে চলেছি। আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে একটি রম্য রচনামূলক প্রবন্ধ। এই প্রবন্ধের রচয়িতা সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলীর প্রথমেই পরিচয় নেওয়া প্রয়োজন। সৈয়দ মুজতবা আলী একজন বিশিষ্ট ভাষাবিদ। তিনি প্রায় 25টি ভাষা সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন। তাঁর পরিচয় হলো আজকের যে বাংলাদেশ, অর্থাৎ যার রাজধানী ঢাকা, সেই বাংলাদেশের শ্রীহট্ট জেলায় বর্তমানে আসামের কাছাড় জেলার অন্তর্গত করিমগঞ্জে 1904 সালে 13ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বহু যে ভাষা শিক্ষা করেছেন, এর মূল যে আলোকটি তিনি লাভ করেছিলেন সেটি ছিল শান্তিনিকেতন। তিনি শান্তিনিকেতনে ভর্তি হয়ে সে সময়ে রবীন্দ্রনাথের ধন্য হয়ে উঠেছিলেন। এছাড়াও তাঁর প্রাথমিক শিক্ষা সিলেটের গভর্নমেন্ট কলেজ এবং করিমগঞ্জের থেকে শুরু হয়। পরবর্তীকালে তিনি জার্মান চলে যান। সেখান থেকে 1932 সালে পিএইচডি এবং 1932 সালে তাঁর গবেষণা দেশে ফিরে এসে তিনি তার গবেষণার যে বিষয় ছিল সে বিষয়টি একটু এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। দ্য অরিজিন অব দ্য খজাস অ্যান্ড দেয়ার রিলিজিয়াস লাইফ টুডে। এই মানুষটির যে সমস্ত গ্রন্থগুলি রয়েছে সেই গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তিনি একজন রম্য রচনাপ্রিয় লেখক। তিনি রম্য রচনায় বেশি পারদর্শী এবং তার সঙ্গে ভাষার যে জাদু এবং এই ভাষার কথা বলতে গিয়ে তিনি উচ্চকণ্ঠে প্রশংসা করেছেন সংস্কৃত ভাষার। তিনি স্বীকার করেছেন সংস্কৃত ভাষাই একমাত্র আত্মনির্ভরশীল ভাষা। এই আত্মনির্ভরশীল ভাষা বলতে তিনি বুঝিয়েছেন যে ভাষা অন্য ভাষা থেকে কোনো প্রয়োজনেই ঋণ গ্রহণ করতে হয় না। সে তুলনায় ইংরেজি, বাংলা বা বর্তমানে যে প্রচলিত ভাষা বংশ আছে তারা বেশিরভাগই এক ভাষা থেকে অন্য ভাষায় সচরাচর নিয়েই থাকে। বিশেষ করে বাংলা ভাষা যেখানে তার রচনার বাহন, এ ভাষাতে তো বহু ভাষার আগমন তিনি তুলে ধরেছেন এবং প্রত্যেক ভাষাতাত্ত্বিকই সেটা স্বীকার করেন। এখন এই প্রাবন্ধিকের 4টি প্রবন্ধ উচ্চ মাধ্যমিক যে কাউন্সিল 11 ক্লাসের সেকেন্ড সেমিস্টারের জন্য নির্বাচিত করেছে। এই 4টি প্রবন্ধ হলো বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ আর আড্ডা। আমরা আজকে প্রথম প্রবন্ধটি আলোচনা করব। সেই প্রবন্ধটির নাম বই কেনা। এই বই কেনা প্রবন্ধ উচ্চারণ করতে গিয়েই অনেকেরই মনে পড়ে যাবে প্রমোদ চৌধুরীর কথা। প্রমোদ চৌধুরীর প্রবন্ধটির নাম বই পড়া। বই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত মানুষের সঙ্গী। মানুষ বইকে দেবতার তুল্য বলে মনে করে। বইকে রাখা হয় উচ্চাসনে, সম্মানের সঙ্গে।
সেই বই কিভাবে মানুষের যে জ্ঞানকে বৃদ্ধি করে এবং জ্ঞানের যে প্রবাহ, সেই প্রবাহের কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ তো লাইব্রেরিকে বলেছিলেন মহাসমুদ্র। মহাসমুদ্রে যেমন জলরাশির যে ভাণ্ডার, তেমনি একটি লাইব্রেরির মধ্যেও লাইব্রেরি হলো সেই পুস্তক ভাণ্ডার, তাকে জ্ঞান ভাণ্ডার বললেও তিনি মনে করেন। তাই এই বই পড়া তো সচরাচর আমরা বই পড়ি, কিন্তু বই কেনার যে অভিজ্ঞতা, সেই বই কেনার অভিজ্ঞতাটাই এই প্রবন্ধে ব্যক্ত হয়েছে। এখন এই প্রবন্ধের যে মূল বক্তব্যটা কিন্তু সবসময় প্রশ্নে কাজে লাগবে, কারণ এখানে 5 নম্বরের প্রশ্ন হবে। সেই 5 নম্বর প্রশ্নে মনে রাখতে হবে যে তিনি এই বই কেনা প্রবন্ধে কি বলতে চান। বই কেনা মানুষের ক্ষেত্রে প্রয়োজনীয়, এটা বই পড়াতেও রয়েছে। এই জন্য তিনি বহু জ্ঞানী গুণী ব্যক্তির বক্তব্য তুলে ধরেছেন যে বই কেনা উচিত কিনা বা বই পড়া উচিত কিনা। এদের মধ্যে অ্যানাতোলা ফ্রান্স তিনি প্রধান। সেই অ্যানাতোলা ফ্রান্স ছাড়াও এখানে বেশ কিছু মনীষীরও কথা তিনি উল্লেখ করেছেন। এই মনীষীদের মধ্যে তিনি অ্যানাতোলা ফ্রান্স, তার সম্পর্কে প্রথমে জানতে হবে একটু। তিনি হলেন একজন ফরাসি কবি, ঔপন্যাসিক এবং সাংবাদিক, এবং তার জন্ম 1844, যেখানে আমাদের যে বক্তা সৈয়দ মুজতবা আলী তিনি হচ্ছেন 1904। তার থেকে শতাব্দী প্রাচীন একজন দার্শনিকের তিনি তত্ত্ব উপস্থিত করেছেন। তিনি মাছির সঙ্গে মানুষের যে চোখ, তার একটা তুলনামূলক আলোচনা করেছেন যে মাছির প্রচুর চোখ, সুতরাং ওরা সব জায়গায় দেখতে পায়, মানুষ দেখতে পায় না, এই রকম ঘটনাকে নিয়েছেন। এরপর এসে তার আরেকজন বিখ্যাত মানুষ, তার নাম হচ্ছে বার্টন রাসেল। এই বার্টন রাসেলও একজন বিখ্যাত দার্শনিক। তিনি শুধু দার্শনিক নয়, তার সঙ্গে তিনি ছিলেন যুক্তিবিদ, গণিতজ্ঞ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, সমাজ সচেতক এবং অহিংসবাদী। 1872 খ্রিস্টাব্দের 28শে মে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি যে সমস্ত পুরস্কার পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে নোবেল পুরস্কার 1905 খ্রিস্টাব্দে। এই বিখ্যাত দার্শনিক, ইনি ব্রিটিশ দার্শনিক। এছাড়াও তিনি বহু গ্রন্থের উল্লেখ করেছেন, বহু শব্দ যা কখনো সংস্কৃত, কখনো আরবি, কখনো ফার্সি, ইংরেজি, বহু শব্দের তিনি কিন্তু এই প্রবন্ধে ব্যবহার করেছেন। এই ব্যবহার করতে গিয়ে তার যে মূল বক্তব্য গিয়ে দাঁড়ালো এই রকম, সে বাইবেল হোক, সে কোরআন হোক, সে হাদিস হোক, হিন্দুদের রামায়ণ মহাভারত হোক, মূল বক্তব্য হলো বাঙালিদের মধ্যে রয়েছে বই কেনার অনীহা। কিন্তু এটা বাস্তবে কতখানি প্রাসঙ্গিক সেটা ভেবে দেখার বিষয় আছে। কিন্তু আমাদের যে পঞ্চতন্ত্র, যে মূল যে গ্রন্থ, যার যে 4টি যে অংশ, সেখানে লেখকের মতে বই কেনার অনীহা আছে। কিন্তু বইমেলা যে সমস্ত ঘর আছে তাতে কিন্তু দেখা যায় যে মানুষের বই কেনার ভিড়। তবে বর্তমানে বই কেনার অনীহা কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিলক্ষিত হয়। তা অনীহা যেন এক চক্রের জালে আবদ্ধ বাঙালি এবং বাংলা। মার্কিন সাহিত্যিক এই মার্ক টোয়েন তার নিজের লাইব্রেরি গড়ে তুলেছিলেন পরের কাছ থেকে বই ধার নিয়ে, এবং নিজেকে ডুবিয়েছিলেন জ্ঞানের জগতে। এক সময়ে আঁদ্রে জিদ তার লাইব্রেরিখানা নিলামে তুলেছিলেন বন্ধুদের
উপর রাগ করে। সকলে গিয়ে দেখেন তাঁদের উপহার দেওয়া বই জঞ্জাল ভেবে সেগুলি তিনি নিলামে তুলেছেন। একবার এক রাজা হেকিমের বই চুরি করতে গিয়ে বইয়ের পাতায় মাখিয়ে রাখা বিষের কবলে পড়ে মৃত্যুবরণ করেন। কিন্তু বাঙালি এক অদ্ভুত জাতি, যার মধ্যে জ্ঞানের তৃষ্ণা প্রবল, কিন্তু বই কেনার বেলায় তার অবহেলা। লেখক রসিকতা করে বলেছেন, আসলে বাঙালি আগেই বুঝে গেছে বই কিনে পড়লে তাদের অবস্থা রাজার মতোই হবে, তারাও বিষের কবলে পড়ে প্রাণ হারাবে। এই বই কেনা যে বিষয়টি, এর প্রায় একই ধরনেরই বক্তব্য আমরা শুনতে পাই বিখ্যাত নাট্যকার, যিনি নীলদর্পণ নাটক লিখে বাংলা সাহিত্যে খ্যাতিমান হয়েছেন, সেই দীনবন্ধু মিত্রও কিন্তু ঠাট্টার ছলে বলেছেন, জ্ঞানবানে ধনবানে কেনে বই, জ্ঞানবানে পড়ে, আনাড়ির ঘোড়া লয়ে অপরেতে চড়ে। বই কেনাকে এড়িয়ে গিয়ে কিভাবে জ্ঞান সংগ্রহ করা যায় তার প্রচেষ্টা কিন্তু বাঙালি জাতির মধ্যে রয়েছে। লেখক তাকেই আর একবার মনে করিয়ে দিয়েছেন। এখন এই প্রবন্ধে বেশ কিছু শব্দ আছে, যে শব্দগুলোর কিন্তু আমাদের একটু বুঝে নিতে হয়। যেমন প্রথমে হচ্ছে মাছি মারা। এখানে মাছি মারা একটা হচ্ছে, এগুলো হচ্ছে বাগধারা বা প্রবচন, যাকে আল বলা হয়। মাছি মারা বলতে দিকে দিকে নকল করা, নকল নবিশকে মাছি মারা বলা হয়। ব্রিটিশ আমলে বা আমরা বলতে পারি যে ঔপনিবেশিক যে শাসনকাল, সেই শাসনকালে যে ভারতীয়দের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটা ছিল ওই রকমই। আমরা এর যদি প্রত্যক্ষ প্রমাণ চাই, তাহলে আমাদের ওই কী বলে রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ এই বইটি পড়ে নিতে পারি। সেখানে কিভাবে বাঙালি জাতিকে ঔপনিবেশিক শাসক লেখাপড়ার মধ্যে নিয়ে গিয়েছিল, সেখানে কিভাবে তারা বাঙালিদের ওই মাছি মারা কেরানি তৈরি করা ছাড়া আর তাদের কোনো উদ্দেশ্য ছিল না। নিজের পায়ে দাঁড়াক এই ব্যবস্থাপনা সেখানে ছিল না। তাই মাছি মারা কেরানি কথাটি আমাদের মনে রাখতে হবে। এরপর হচ্ছে পর্যবেক্ষণশীল, যিনি সব কিছু ভালোভাবে দেখেন। আনাতোরা ফ্রান্সের কথা তো আমি বলেই দিলাম, তিনি একজন দার্শনিক, প্রাবন্ধিক। এরপর হচ্ছে আচক্রবাল বিস্তৃত। এই চক্রবাল কথাটি আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডল উপন্যাসেও কিন্তু ব্যবহৃত হয়েছে। তিনি কালিদাসের যে শ্লোক, সমুদ্র দেখতে গিয়ে কালিদাসের শ্লোক তার মনে পড়েছিল, তা সেখানে ওই দিকচক্রবাল থেকে আচক্রবাল কথাটি ব্যবহার করেছেন তিনি। প্রচলিত শব্দ হচ্ছে দিকচক্রবাল, যেমন ক্রন্দসী, সেখান থেকে রবীন্দ্রনাথ করেছেন শব্দটি রোদসী। বার্টন রাসেলের হলো ভবযন্ত্রণা। ভবযন্ত্রণা বলতে এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করা মানুষের, তারপরে দীর্ঘদিন থাকা, তারপরে কিভাবে চলে যাওয়া, এর মধ্যে যে নানা রকমের যে মানুষকে কষ্ট, দুঃখ, যন্ত্রণা সহ্য করতে হয়, তাকেই ভবযন্ত্রণা বলা হয়েছে। বেহেস্ত, বেহেস্ত হচ্ছে একদম আরবি শব্দ, সুতরাং এটি হচ্ছে গিয়ে এর অর্থ হচ্ছে স্বর্গ। ঠিক এর অপোজিটটা হচ্ছে দোজক, যাকে আমরা বলি নরক, ইংরেজিতে বলে হেভেন অ্যান্ড হেল। বিঘ্নহন্তা রূপে, এই বিঘ্নহন্তা, বিঘ্ন মানে আপদ, বিপদ, তাকে হন্তা রূপে যারা হিন্দু ধর্মে যে দেবতার কল্পনা করা হয়, তিনি হলেন গণেশ, তিনি হচ্ছেন বিঘ্নহন্তা। গণপতি, এই গণপতি সর্বাধিক পরিচিত একজন দেবতা, এবং এই দেবতা সমস্ত দেবতার পূর্বে এনার পুজো হয়। ইনি গণপতি, বিনায়ক, সমস্ত দেবতার মতো তারও 108টা নাম আছে। তা তিনি ভারতবর্ষে বিশেষ করে মহারাষ্ট্র বা মুম্বই সেই শহরে বিশাল ধুমধাম করে প্রতি বছর পুজো হয়। সুতরাং লেখক একজন বাঙালি হিসাবে ভারতের যে সংস্কৃতি, হিন্দু ধর্মের যে সংস্কৃতি, সে সম্পর্কে তিনি যথেষ্ট
ওয়াকিবহাল ছিলেন, সেখান থেকেই প্রমাণ হয়। এবং সেই গণপতির কথা এখানে বলা হয়েছে। এরপর আছে দেউল। দেউল আর দেউলে দুটোর মধ্যে কথা আছে। দেউল বলতে মন্দির বোঝানো হয়, কিন্তু এখানে তিনি বলেছেন দেউলে। দেউলে বলতে যিনি একদম কারবার ফেল করেছেন, কারবারে যারা লাল বাতি জেলে দেয় সেই, বা গণেশ উল্টানো, কারবারে যে গণেশ উল্টে যাওয়া, এই যে সমস্ত যে প্রবচন আছে, সে প্রবচন বা প্রবাদ, তার মধ্যে কিন্তু এই দেউলে মানে মানুষ নিঃস্ব হয়ে যাওয়া। এবার আসছে মেহনত। মেহনত মানে মেহনত কথাটা এসেছে, তাদেরকে উনি ব্যবহার করেছেন মেহনত, দন্ত নেই কিন্তু মেহনত এই হিন্দি শব্দ, এবং হয়তো সেখানে পরিশ্রমের কথা বলা হয়েছে। কিউইডি ইংরেজিতে বলা হয়েছে কিউইডি। কিউইডির ফুল ফর্ম হচ্ছে কোয়েড আর্ট ডেমোস্ট্রাম ব্রিটানিকার ডিকশনারি। এটা একটা ডিকশনারির নাম। বেইজ্জত। বেইজ্জত বোঝা যাচ্ছে আরবি ফার্সি শব্দের তাঁর ব্যাপক প্রজ্ঞা ছিল, যেমন ছিল সংস্কৃত ভাষার উপরে। তা সেই বেইজ্জত শব্দের অর্থ হচ্ছে অপমান বা অসম্মান করা। আঁদ্রে জিদ তো একজন বিখ্যাত দার্শনিক, সাম্রাজ্যবাদী বিরোধী মুক্ত চিন্তার প্রবর্তক, তিনি ফরাসি সাহিত্যিক আঁদ্রে জিদ। মুক্ত কচ্ছ। কচ্ছ কথাটি কাছা, বর্তমানে এই শব্দটি এসেছে, এখন প্রচলিত শব্দ হচ্ছে কাছা। অর্থাৎ পুরুষেরা যে কাপড় পরতো, সে কাপড়ের একটা অংশ কে নিয়ে গিয়ে পিছনের দিকে গুঁজে দেওয়া হয় এই অংশটা, বা অনেকে আবার পকেটের মধ্যেও রাখা হয়, রাখতো। একে কচ্ছ বা কাছা বলা হয়। এখন এই কচ্ছ কাছা, কচ্ছহীন বা কাছা খুলে পড়া, এটাকে বলা হয় বেসামাল শব্দের শব্দ সম্পর্কে এটা বোঝানো হয়। অর্থাৎ মুক্ত কচ্ছ মানে কাঁচা খুলে গেছে, এরকম ব্যাপারটা। এখন বর্তমানে যে আমরা যদি আধুনিককালের সিনেমার কথা বলি, সেখানেও কিন্তু এই বেটা চণ্ডী পরে কাছা হেঁটে, এই কাছা শব্দটি ব্যবহৃত আছে। রয়টার। রয়টার একটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা, যেমন পিটিআই, তেমনই রয়টার। এই রয়টার এর হচ্ছে গিয়ে পুরো 1851 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই সংবাদ সংস্থাটি। এর সদর দপ্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। হটেন্টার। হটেন্টার ব্রিটিশ এবং দক্ষিণ আফ্রিকান ইংরেজি শব্দ। এই শব্দটি দ্বারা বস্তুত ঐতিহাসিকভাবে দক্ষিণ আফ্রিকার আবান্টুভাষী আদিবাসী যাযাবর পশুপালক প্রজাতিকে বোঝাতে ব্যবহৃত হয়। হটেন্টার। বেসরম নির্লজ্জ, আর গূঢ়ার্থ মানে হচ্ছে গোপন অর্থ। এইভাবে আমরা প্রথমে এগুলো জেনে নেওয়ার পরে প্রশ্নের মধ্যে আমরা এবার আসতে পারি। প্রশ্নটা কেমন হবে? প্রশ্নটা হবে এই রকম যে পঞ্চতন্ত্র এই যে মূল গ্রন্থ, সেই গ্রন্থ থেকে প্রথমে একটা লাইন তুলে দেওয়া হবে, এবং সেই লাইন তুলে দেওয়ার পরে হবে কিনা প্রশ্ন এই রকম যে বই কেনা প্রবন্ধের উপস্থাপনা কোন প্রসঙ্গের মাধ্যমে? বই কেনা বিষয়ের সঙ্গে প্রবন্ধের যে যোগসূত্র সেটি আলোচনা করো। এবার এই 2+3 1+4 এরকম একটা প্রশ্ন হবে। এবার এছাড়াও হতে পারে যে আনাতোলা ফ্রান্সকে তিনি দুঃখ করে এবং সান্ত্বনা দিয়ে কি কি বলেছেন বলে প্রাবন্ধিক উল্লেখ করেছেন। একেবারে ম্যাথামেটিক্যাল প্রশ্ন হবে এখানে, কিন্তু বার্ট্রান্ড রাসেল বা আনাতোলা ফ্রান্স প্রাবন্ধিক, তাদের লেখাগুলো কিন্তু উল্টো পাল্টা করে লিখলে চলবে না, সঠিক তথ্যটা কিন্তু পরিবেশন করতে হবে। সেক্ষেত্রে এরকম করে লিখতে হবে, যেমন আনাতোলা ফ্রান্সকে, তাহলে বলতে হবে ইনি একজন ফরাসি কবি, ঔপন্যাসিক, সাংবাদিক, যিনি 1921 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে। এটা হচ্ছে আনাতোলা ফ্রান্স। এবার আনাতোলা ফ্রান্সের তিনি কি কি বলেছেন? আনাতোলা ফ্রান্স দুঃখ করে বলেছেন যদি তার মাথার চারদিকে চোখ বসানো থাকতো তাহলে এই সুন্দর পৃথিবীকে তিনি
একসঙ্গে পর্যবেক্ষণ করতে পারতেন। আনাতোলা ফ্রান্স সান্ত্বনা দিয়ে বলেছেন তার দু চোখ থাকলেও তার কিন্তু মনের যে বিষয়টা সেটা কিন্তু রয়েছে। এই মনের চোখ দিয়ে তিনি সমস্ত কিছুই দেখতে চান। অর্থাৎ মাছির যদিও বহু চোখ আছে, তিনি মাছির সঙ্গে বহু চোখ বিশিষ্ট নিজেকে তুলনা না করলেও মনের চোখের যে ব্যাপারটা, সেই মানস চোখকে ভ্রমণটাই হচ্ছে আনাতোলা ফ্রান্সের প্রধান বক্তব্য। এবার আসে বার্ট্রান্ড রাসেলকে, তিনি জগতে দুঃখ যন্ত্রণা লাঘবের জন্য কি বলেছেন তা তোমার নিজের ভাষায় বলো। একই এবার যে প্রথমে ওই বলে দিতে হবে, বার্ট্রান্ড রাসেল একজন মানে হচ্ছে গণিতবিদ এবং ইতিহাসবেত্তা, সমাজ সমালোচনাকারক, দার্শনিক। তার পুরো নাম হচ্ছে বার্ট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল। তিনি 1950 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। এইবার বার্ট্রান্ড রাসেল কী বলেছেন তার একটা লিস্ট এইভাবে বলতে পারা যায় যে মনের মধ্যে নিজের জন্য আপন জগৎ ও ভুবন সৃষ্টি করা। 2, যখন মানুষ দুঃখ যন্ত্রণায় ক্লিষ্ট হবে তখন সেই মনের মধ্যে সৃষ্ট জগতের মধ্যে ডুব দেওয়া। 3, কারণ যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারবে দুঃখ যন্ত্রণায় আবার ততই উপায় তার কাছে আছে। এবং 4, দুঃখ যন্ত্রণায় সান্ত্বনা পেতে গেলে দর্শন, ইতিহাস, ভূগোল এমন আরও অনেক কিছু মনকে দেওয়া যাবে। বলা বাহুল্য দার্শনিক রাসেলের উক্তি যথার্থ। এইভাবে আমরা বিভিন্ন দার্শনিকের যে তথ্য তুলে ধরেছেন এবং তার সঙ্গে মূল কথা হচ্ছে মনের জগৎকে বাড়ানো। তাহলে আমরা এইভাবে বই কেনা, প্রবন্ধের মাধ্যমে কিভাবে বাঙালি জাতির যে বৈশিষ্ট্য এবং বাঙালি জাতিকে বিশ্ব মানবের সঙ্গে যাতে তুলনা করা যায় তার জন্য তিনি এখানে চেষ্টা করেছেন। আমরা তার যে চাচা কাহিনী এবং তার যে দেশে বিদেশে যে গ্রন্থ, সেখানে যেমন একটা রম্য রচনামূলক সেখানে একটা গল্প আছে, কিন্তু এখানে গল্প থাকলেও কিন্তু প্রবন্ধের যে প্রকৃষ্ট রূপে যে বন্ধন, যেটা চার্লস ল্যাম্ব যেভাবে প্রবন্ধ রচনা করেছেন, বা রবীন্দ্রনাথ, বা আমি তো পূর্বেই আলোচনা করলাম বিখ্যাত প্রাবন্ধিক প্রমোদ চৌধুরী বা বীরবল, তাদেরই যেন তিনি এখন সমগোত্রীয় হয়ে উঠেছেন। সুতরাং প্রবন্ধ বিষয় সম্পর্কে সাধারণ জ্ঞান নিয়ে, লেখক সম্পর্কে সাধারণ জ্ঞান নিয়ে, এবং 4টি প্রবন্ধের মধ্যে অন্যতম প্রথম প্রবন্ধটি বই কেনা নিয়ে সাধারণ জ্ঞানের যে বিষয়কে অবলম্বন করে যে কোনো প্রশ্নের সহজেই উত্তর দিতে পারা যাবে। তোমরা সকলে ভালো থাকবে।